প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতি ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর, প্রভাষক অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের নবম দশম শ্রেণীর যেহেতু পাঠ্য বই একই, এই জন্য একই সাথে ক্লাসের আয়োজন করা হয়েছে এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা চাইলে ক্লাসটা ফলো করতে পারো। তো মূলত আমি নবম শ্রেণীর জন্যই ক্লাসটা নিচ্ছি। তোমাদের আজকে পড়ানো হবে চ্যাপ্টার 4 এবং আমি এখানে লেকচার 1 লিখেছি কারণ যেহেতু একটা লম্বা সময় ধরে তোমাদের ক্লাস নেওয়া হয়নি এবং আজকে চ্যাপ্টার 4-এর এটা প্রথম লেকচার, তো এই জন্য আজকে থেকে আমি লেকচার 1 হিসাবে কাউন্ট করব। চতুর্থ অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে উৎপাদন এবং উৎপাদক। উৎপাদনের কাজ যিনি পরিচালনা করেন তাকেই উৎপাদক বলে। এখন অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? সাধারণভাবে উৎপাদন বলতে আমরা বুঝি যে কোনো কিছু সৃষ্টি করা, উৎপাদন করা। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় যে কোনো একটা কাঁচামাল ব্যবহার করে বা কোনো একটা প্রাথমিক পণ্য ব্যবহার করে এমন একটা কিছু তৈরি করা যেটার উপযোগ থাকবে। উপযোগ কাকে বলে? এটা লাস্ট চ্যাপ্টারে পড়া হয়েছে। উপযোগ হচ্ছে যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা যেটা, সেটাকে উপযোগ বলে। তো উৎপাদন বলতে বোঝাচ্ছে যে এমন কিছু তৈরি করা বা এমন কিছু সৃষ্টি করা যেটার অভাব পূরণের ক্ষমতা থাকবে, অর্থাৎ উপযোগ থাকবে। আর হচ্ছে যে সেটার বিনিময় মূল্য থাকবে, অর্থাৎ জিনিসটা এমন হবে যে এটা আমরা টাকা দিয়ে কিনতে চাইবো, এটার একটা বিনিময় মূল্য থাকবে। এই দুইটা কন্ডিশন যখন মিট করবে বা এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখনই আমরা বলবো যে কোনো কিছু উৎপাদিত হয়েছে। এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন আটা থেকে রুটি তৈরি হয় এবং রুটি আমাদের ক্ষুধা মিটায়। তো এটা হচ্ছে এক ধরনের, রুটি থেকে আমরা এক ধরনের উপযোগ পাচ্ছি, এটা আমাদের ক্ষুধার যেই খাবারের যে অভাবটা সেটা পূরণ করছে, তার মানে রুটির উপযোগ আছে। তারপর রুটি যদি বাজারে বিক্রি করা হয়, যেমন হোটেলগুলোতে রুটি বিক্রি করা হয় এবং সেটা মানুষজন টাকা পয়সা দিয়ে কিনে খায়, তার মানে এটার একটা বিনিময় মূল্য আছে। তাহলে এখানে কি হয়েছে? উৎপাদনের কাজ সম্পন্ন হয়েছে এবং যিনি উৎপাদন করছেন তিনি হচ্ছেন উৎপাদক। এখন এখানে উৎপাদক একজন থাকেন মালিক, একজন থাকেন উৎপাদক এবং একজন থাকেন সংগঠক। যিনি মালিক তিনি উৎপাদক এবং সংগঠক হতে পারেন, অথবা তিনটা ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে পারে। যেমন ধরো যে ব্যবসায়ের সকল টাকা পয়সা যিনি লগ্নি করবেন বা সকল টাকা পয়সার যিনি বিনিয়োগ করবেন তিনি হচ্ছেন মালিক। এখন তিনি যদি উৎপাদনের কাজটা পরিচালনা করেন তাহলে তিনি উৎপাদক, অথবা তিনি যদি উৎপাদনের জন্য অন্য কোনো লোক রাখেন তাহলে যেই লোক উৎপাদনের কাজটা পরিচালনা করছে সে হবে উৎপাদক। আবার বিভিন্ন যদি তুমি অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, সেখানে কি হয় যে অনেক কর্মচারী যদি থাকে তাহলে তাদেরকে অর্গানাইজ করার একটা ব্যাপার থাকে, কাজগুলো অর্গানাইজ করার ব্যাপার থাকে, যে কাঁচামাল কোত্থেকে আনা হবে, তারপর এগুলো কিভাবে প্রসেস করা হবে, তারপরে কোন সেক্টরে কে কে কাজ করবে, তারপর এই জিনিসগুলো কিভাবে বাজারজাত করা হবে, এগুলোর প্রাইসিং কিভাবে হবে। তো এই জিনিসগুলো যে ডিসাইড করে বা এই জিনিসগুলো যে নির্ধারণ করে সে হচ্ছে সংগঠক। তো মালিক যদি এই সবগুলো কাজ করেন তাহলে তিনি উৎপাদক হতে পারেন, সংগঠকও হতে পারেন। আবার তিনি যদি আলাদা আলাদা ব্যক্তি রাখেন তাহলে আলাদা আলাদা ব্যক্তিরা উৎপাদক এবং সংগঠক হবে। এখন দেখো, উপযোগ 5 ভাবে দেখানো হয়। উৎপাদনে উপযোগ হচ্ছে 5 রকমে সৃষ্টি হয়। তো প্রথমটা হচ্ছে রূপগত উপযোগ। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল ইত্যাদি বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপগত উৎপাদন। যেমন আমরা গাছ থেকে কাঠ পাই এবং সেই কাঠের একটা পরিবর্তিত রূপ হচ্ছে আমাদের বাসায় যে আসবাবপত্রগুলো আছে সেগুলো। এখন সেগুলো তো আসলে কাঠই, সেগুলোকে তো মানে অন্য কোনো পরিবর্তন করা হয়নি, সেগুলোর কোনো গুণগত পরিবর্তন করা হয়নি। যে কাঠ গাছ থেকে সংগ্রহ করা হয়েছে সেই কাঠটাকেই শুধু রূপগত পরিবর্তন দেওয়ার মাধ্যমে এটাকে একটা অন্য
প্রোডাক্টে বা অন্য পণ্যে রূপান্তরিত করা হয়েছে। তো এখানে সৃষ্টি হয়েছে রূপগত উপযোগ, এবং এটা হচ্ছে উৎপাদনের উপযোগের একটা প্রথম পর্যায়। তারপরে আছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে যে কিছু কিছু জিনিস লক্ষ্য করবে যে এক জায়গায় থাকলে এটার দাম একরকম থাকে, আবার এটাকে যদি স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে দাম বেশি হয়। তো এখানেও হচ্ছে কাঠের উদাহরণ দিয়েছে, আবার তুমি অন্য ধরনের উদাহরণও চিন্তা করতে পারো, যেমন গ্রামের বাজারে যেসব জিনিস অ্যাভেলেবল, যেমন গরুর দুধ যদি চিন্তা করো, গ্রামের বাজারে এটা খুব অ্যাভেলেবল, গ্রামে মোটামুটি সবারই গরু থাকে। তো গ্রামে হচ্ছে গরুর দুধের দাম শহরের তুলনামূলকভাবে কম হয়। এখন এই দুধ যদি কেউ শহরে নিয়ে আসতে পারে তাহলে এখানে কি হলো, স্থানগত উপযোগ সৃষ্টি হলো, এবং স্থানগত উপযোগ সৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু পণ্যের দাম বেড়ে যাবে। এরকম তুমি নিজে চিন্তা করতে পারো আরও অন্যান্য পণ্যের কথা। তারপর এখানে তোমাদের আরেকটা উদাহরণ দিয়েছে ফুলের, যেমন ফুল যদি বনে থাকে তো সেখানে সেটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ নেই, সেখানে সেটা মানে দাম সৃষ্টি হওয়ার, বিনিময় মূল্য সৃষ্টি হওয়ারও কোনো সুযোগ নেই। তো এই ফুল যদি কেউ বন থেকে কালেক্ট করে এনে দোকানে সাজিয়ে সুন্দর করে বিক্রি করে, সেখানে এটার একটা উপযোগ সৃষ্টি হলো। এবং এই উপযোগটা কীভাবে সৃষ্টি হচ্ছে, ফুলের তো কোনো রূপগত পরিবর্তন করা হয়নি বা অন্য কোনো ধরনের পরিবর্তনও করা হয়নি, এটা শুধু এক স্থান থেকে অন্য স্থানে আনার কারণেই এটার একটা উপযোগ সৃষ্টি হয়ে গেছে। তো এখানে এটা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে এবং এই কারণে এটার বিনিময় মূল্য তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে সময়গত উপযোগ। কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়, আবার এই সময় ধানের দাম কম থাকে। যেহেতু ফলন বেশি হচ্ছে এ কারণে দাম কম হচ্ছে। এ সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। এখানে তৈরি হয়েছে সময়গত উপযোগ। যেমন একটা সিজনের কথা বলেছে, যেই সিজনে ধান উৎপাদিত হয় তো সেখানে হচ্ছে ধানের যোগানটা অনেক বেশি থাকে বলে তখন ধানের দাম কম থাকে। এখন এটাকে যদি স্টোর করে পরে বিক্রি করা যায়, তখন যেহেতু পরে হচ্ছে অত উৎপাদন নেই, তো এ কারণে কি হবে, পরে এটার দাম বৃদ্ধি পাবে। তো এখানে বলেছে যে একটা সময়ে যা উৎপাদন হওয়ার তাই উৎপাদিত হয়েছে, কিন্তু তারপরে পরে উৎপাদন মানে হ্রাস বৃদ্ধি না করার পরও কি হয়েছে, ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। এখন তুমি অন্য আরেকটা উদাহরণ চিন্তা করতে পারো এরকম, যে নভেম্বর ডিসেম্বর মাসে আসলেই আমরা সবাই নতুন নতুন শীতের কাপড় চোপড় কিনি। তো এখন মার্চ মাসে বা এপ্রিল মে মাসে কিন্তু এই শীতের কাপড়টা যদি তোমাকে খুব কম দামেও কেউ দেয়, তুমি কিনতে চাইবে না, কারণ তখন তোমার ওটার চাহিদা নেই, ওটার কোনো উপযোগ নেই, ওটার কোনো ব্যবহার তোমার কাছে নেই। এখন যে শীতের কাপড় তৈরি করে সে ধরো ওই এপ্রিল মে মাসে তৈরি করলো জিনিসটা, কিন্তু এটা সে তখন বাজারজাত করলো না, এটা সে বাজারজাত করলো নভেম্বর ডিসেম্বর মাসে। এই যে সে অপেক্ষা করলো এবং 4-5 মাস পরে এটা বাজারজাত করলো, এবং এই সময়ের মধ্যে এটার একটা সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। এবং এপ্রিল মে মাসে এটা যেমন কোনো চাহিদাই নেই, কোনো দামই নেই, সেই একই জিনিস কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে অনেক চাহিদা থাকবে এবং যথাযথ সে দাম পাবে। তো এখানেও সময়গত উপযোগ সৃষ্টি হয়। আচ্ছা, তারপর আছে সেবাগত উপযোগ। মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করে, ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে বা উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে বা বৃদ্ধি করে। এখানে দেখো শিক্ষকতা, তারপর হচ্ছে যারা ডক্টর, এগুলো পেশা, কিন্তু এখানে কিন্তু কেউ কোনো প্রোডাক্ট সেল করছে না, ঠিক আছে, এগুলো হচ্ছে এক ধরনের সেবা দিচ্ছে। তারপর যারা নার্সের কাজ করে সেটাও এক ধরনের সেবা। এরকম আরও অনেক ধরনের সেবাগত উপযোগ আছে। তো যারা এই ধরনের প্রফেশনে আছে বা এই ধরনের পেশায় আছে, তারা যখন তাদের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে, তখন সেখানে সেবাগত উপযোগ তৈরি হয়, এবং এটাও কিন্তু উৎপাদন মানে অর্থনীতিতে এই পেশাগুলো উৎপাদন সেক্টরের অন্তর্ভুক্ত। তারপরে আছে মালিকানাগত উপযোগ।
কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। এখানে এটা বলেছে যে একটা ধরো ভালো জমি, উর্বর জমি এমন একজন মানুষের কাছে আছে যে আসলে এটার কোনো ব্যবহারই জানে না, বা সে খুব অলস, বা এটা ব্যবহারের তার কোনো দরকার নেই, তার হয়তো অনেক অনেক আরও জমি আছে। তো এখানে এই জমিটা তার কাছে থেকে কোনো উপযোগ তৈরি হচ্ছে না। তো এটার যদি মালিকানা পরিবর্তন হয়, তার থেকে কেউ কিনে নেয়, তখন কি হবে, যে কিনে নিচ্ছে সে যদি এটাতে ভালোভাবে চাষবাস করে, তখন এটাতে মানে মালিকানা পরিবর্তনের কারণে একটা উপযোগ সৃষ্টি হলো, জিনিসটার দাম বাড়লো এবং ব্যবহার বৃদ্ধি পেল। আবার এরকমও হতে পারে যে তোমরা দেখবে যে হঠাৎ কোনো এলাকা উন্নত হয়ে গেলে সেই এলাকার জমির দাম বেড়ে যায়। এখন জমির দাম বেড়ে যাওয়ার পর কেউ যদি সেখানে একটা জমিতে চাষাবাদ করে, সেই জমিটা যেরকম মানে চাষাবাদের ফলে সেই জমিটা থেকে যেরকম উপযোগ পাওয়া যায়, কেউ যদি যারা হচ্ছে বিল্ডার কোম্পানি আছে, ওরা যদি ওই জিনিসটাকে কিনে নিয়ে সেখানে 10-20 তালা একটা বিল্ডিং তৈরি করে, সেখান মানে ওই একই জমি থেকে কিন্তু তখন আরও অনেক বেশি উপযোগ পাওয়া যাবে। তো এরকম মালিকানার পরিবর্তনের মাধ্যমেও উপযোগের পরিবর্তন হয় বা উপযোগ সৃষ্টি হয়। আচ্ছা, তারপর এখানে একটা উদাহরণ দিয়েছে। রমজান আলী একজন কৃষক, তার 3 বিঘা জমি রয়েছে। তিনি জমিতে এক ঋতুতে ধান উৎপাদন করেন, অন্য ঋতুতে গম উৎপাদন করেন। ধান ও গম উৎপাদনের মাঝখানে সবজি চাষ করেন। এই সব উৎপাদনের জন্য উপকরণ হিসেবে বীজ, সার, পানি, কীটনাশক, ধান, গম কাটা, মাড়াই যন্ত্র ব্যবহার করেন। এইসব কাজে পরিবারের লোকেরা তাকে সহযোগিতা করে। এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে, এইখানে তুমি চিন্তা করো যেখানে এই উৎপাদন কাজের মধ্যে কে মালিক, তারপর কে উৎপাদক এবং কে সংগঠক। এখানে সংগঠনের ব্যাপার আসছে, কারণ হচ্ছে যে অনেকগুলো জিনিস অর্গানাইজ করতে হবে, তারপর পরিবারের লোকেরাও যেহেতু সহযোগিতা করে, কে কোন কাজ করবে, কতটুকু কাজ করবে, এগুলোও নির্ধারণ করতে হবে। তো এখানে মালিক, উৎপাদক এবং সংগঠক কে? একই ব্যক্তি, এবং রমজান নিজেই হচ্ছেন এখানে মালিক, উৎপাদক এবং সংগঠক। আচ্ছা, তারপরে আছে উৎপাদনের উপকরণ। এই জিনিসটা তোমরা যতদিন অর্থনীতি পড়বে ততদিনই তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এটা কোনোভাবেই মাথা থেকে বের হওয়া যাবে না যে উৎপাদনের উপকরণ কি কি, কয়টা এবং কি কি, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, কারণ অনেক কিছু পড়ার সময় এই জিনিসটা চলে আসে। তো এখানে হচ্ছে বলেছে যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে যে জিনিসগুলা লাগে, যে বিভিন্ন জিনিস উৎপাদন করতে যে প্রাথমিক কাঁচামালগুলো লাগে বা বিভিন্ন জিনিসগুলো লাগে, সেগুলাই হচ্ছে উৎপাদনের উপকরণ। তো অর্থনীতিতে এই উৎপাদনের উপকরণগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়, এবং এগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তুমি উৎপাদন কাজে যে জিনিসই ব্যবহার করো না কেন, সেই জিনিসই এই 4টা ক্যাটাগরির যে কোনো একটার আন্ডারে পড়বে। ভূমি বলতে বোঝাচ্ছে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। অর্থাৎ ভূমি বলতে কিন্তু একখণ্ড জমিকেই শুধু বোঝাচ্ছে না। ভূমি বলতে অর্থনীতিতে বোঝাচ্ছে যে উৎপাদন কাজে যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহার হবে, যে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ হতে পারে, সেটাই হচ্ছে এই ভূমি ক্যাটাগরির আন্ডারে পড়বে। যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্য কিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকমের প্রাকৃতিক সম্পদ হচ্ছে ভূমির অন্তর্ভুক্ত। এগুলো খুব ভালো মতো মনে রাখবে, এবং এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আন্ডারলাইন করে রাখো। তারপর হচ্ছে শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে শ্রম বলে। আবার অফিস আদালতে কর্মচারী, কর্মকর্তার শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এক ধরনের শ্রম। তো উৎপাদনের উপকরণের দ্বিতীয় উপকরণটি হচ্ছে শ্রম, এবং বোঝাই যাচ্ছে যে শ্রম কারা দেয়, কারা প্রোভাইড করে, যারা শ্রমিক তারা। এখন অর্থনীতির ভাষায় সকলেই আসলে শ্রমিক। এখানে শ্রমিক বলতে যে আমরা কোনো মানে
এমন কাউকে বুঝাচ্ছি যে অল্প টাকা ইনকাম করে বা যারা হচ্ছে রাস্তায় কাজ করে বা যারা ছোট চাকরি করে তাদেরকেই শ্রমিক বলে না। অর্থনীতিতে যারাই শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে সবাইকেই শ্রমিক বলে। এখন সে হতে পারে একটা বিশাল বড় কোম্পানির সিইও, তাকেও যেমন অর্থনীতিতে শ্রমিক বলবে, সে একই কোম্পানির দারোয়ানকেও অর্থনীতিতে শ্রমিক বলবে। মানে যে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছে তাকেই শ্রমিক বলা হয়। তারপর হচ্ছে মূলধন। মূলধন বলতে এটাও মনে রাখবে যে মূলধন বলতে কিন্তু শুধু টাকা পয়সা বোঝাচ্ছে না। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ, এবং সেটা এমন উপকরণ যেটা মানুষ নিজে ব্যবহার না করে আবার অন্য কোনো দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র ইত্যাদি। আবার এগুলা যেমন বলেছে তেমন হচ্ছে ক্যাশ টাকাও হচ্ছে মূলধন। তো ক্যাশ টাকার পাশাপাশি এই এই বাকি যে জিনিসগুলোর কথা বলেছে সেগুলোও মূলধন। এবং মনে রাখবে যে মূলধনের ব্যাপারে বলা হয় মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। তোমাদের যদি এমসিকিউ আসে যে নিচের কোনটি বা কোন উপকরণটি, উৎপাদনের কোন উপকরণটি হচ্ছে উৎপাদিত উপাদান, অর্থাৎ যেটাকে উৎপাদন করা হয়, যেটা আগে থেকে এক্সিস্ট করে না। যেমন শ্রম, কিন্তু উৎপাদন করার কিছু নেই। শ্রম হচ্ছে একটা মানুষ যদি কাজ করতে ইচ্ছুক থাকে তাহলেই সেখান থেকে শ্রম পাওয়া যায়। তারপর কোনো ভূমি, এটা আল্লাহ প্রদত্ত, এখানেও মানে ভূমিটাকে তুমি উৎপাদন করতে পারবে না। ভূমিটাকে তুমি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবে, কিন্তু ভূমি উৎপাদন করার তো কিছু নেই। তারপর শ্রমও, মানুষ তো আল্লাহর সৃষ্টি, মানুষকেও উৎপাদন করার কিছু নেই। তারপর যেটা আছে সংগঠন, সেটা একটা ভিন্ন কনসেপ্ট। তো মূলধনটাই হচ্ছে উৎপাদিত উপাদান, অর্থাৎ এই যে যন্ত্রপাতি, এটা হচ্ছে তৈরি করতে হয়, ঠিক আছে, এটা মানুষ কর্তৃক সৃষ্ট। তারপর হচ্ছে কাঁচামাল, এই কাঁচামালটাও হচ্ছে মানুষ সৃষ্টি করে। তারপর হচ্ছে কারখানা বা অফিসের আসবাবপত্র, এই জিনিসগুলো সব ব্যবসার কাজে লাগে এবং এটা হচ্ছে মানুষ তৈরি করে। তো মানুষ তৈরি করে যেসব জিনিস আবার উৎপাদনের কাজেই ব্যবহার করে সেগুলাকেই হচ্ছে অর্থনীতিতে মূলধন বলে। আচ্ছা, তারপর হচ্ছে সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলে। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ যে তিনটা উপাদানের কথা পড়েছি, ভূমি, শ্রম, মূলধন, তিনটা উপকরণের মধ্যে সমন্বয় করে উৎপাদন কাজ পরিচালনা করাকে বলে সংগঠন। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনা, এই কাজটাকে ব্যবস্থাপনাও বলে। আর এই কাজটা যিনি সম্পাদন করেন তাকে বলে সংগঠক বা উদ্যোক্তা। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন এবং ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা, এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। অর্থাৎ সোজা কথায় সংগঠন হচ্ছে এই যে উৎপাদনের উপকরণ বাকি তিনটা আছে, আমরা তো পড়লাম যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো 4 নাম্বার উপাদানটার কাজ হচ্ছে প্রথম তিনটা উপাদানের মধ্যে সমন্বয় সাধন করা এবং সমন্বয় সাধন করে উৎপাদনের কাজটাকে পরিচালনা করা, এবং যিনি এই কাজটা পরিচালনা করেন তাকেই বলে সংগঠক বা উদ্যোক্তা। আচ্ছা, তারপরে উপসংহারে বলেছে যে এই 4টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য উৎপাদন কাজ পরিচালনা করার জন্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম হয় না। অবস্থা ভেদে কোনো উপকরণ বেশি, আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। বুঝেছো এই জিনিসটা, যে বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, এ কারণে প্রাকৃতিক সম্পদ এখানে বেশি, এ কারণে ভূমির গুরুত্ব বেশি, এবং যেহেতু জনবহুল দেশ অর্থাৎ এখানে মানুষের সংখ্যা বেশি, মানে শ্রম দেওয়ার মতো মানুষ বেশি, তো এই কারণে হচ্ছে বাংলাদেশে উৎপাদন কাজে মূলধনের তুলনায়, এবং অবশ্যই বাংলাদেশ যেহেতু একটা অন্যান্য যে উন্নত দেশগুলো আছে সেগুলোর তুলনায় বাংলাদেশ কিন্তু যথেষ্ট গরিব একটা দেশ। তো এখানে মূলধন চাইলেই অনেক বেশি মূলধন ইউজ করা যায় না। মূলধন ইউজ করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়। তো এই কারণে বাংলাদেশ উৎপাদন কাজটা পরিচালনা হয় মূলত ভূমি এবং শ্রমের উপর ভিত্তি করে। আবার উন্নত শিল্পপ্রধান দেশ যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে ভূমি এবং শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। আচ্ছা,
তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখানে হচ্ছে আজকের ক্লাসে তোমাদেরকে পড়ালাম যে উৎপাদন কি, উৎপাদক কে, তারপর হচ্ছে উৎপাদনের 4টা উপকরণ। তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে বাসায় ভালো মতো পড়ে ফেলবে। এমসিকিউর জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই নেক্সট ক্লাসও নিব, ক্লাসে রেগুলার থাকবে। আর তোমাদের নবম শ্রেণীর অর্থনীতি সিলেবাসটা তোমাদের সিলেবাস বইয়ে ছিল না, এটা আমি ফেসবুক যে পেজ আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে ফেসবুক পেজটা আছে সেখানে আপলোড করে দিয়েছি ছবিটা, সেখান থেকে সবাই কালেক্ট করে নেবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।